ডিভোর্সের 5 বছর পরে প্রাক্তন স্ত্রী কল দিয়ে বলল, আমার স্বামীর অপারেশন করতে হবে, তোমার রক্তের সঙ্গে রক্তের গ্রুপ মিল আছে, প্লিজ এক ব্যাগ রক্ত দেবে। আমি প্রথমে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সে যখন আবারও বলল, তুমি তো অনেক সময় কত মানুষের জন্য রক্ত দাও, এবার না হয় আমার বিধবা জীবন থেকে রক্ষা করবা, প্লিজ সাজু, চুপ করে থেকো না, তুমি তোমার কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি। আমি বললাম, তোমার স্বামী এখন কোথায়? চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে, ও ভর্তি আছে, একটু দয়া করো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এমনিতেই তুমি আজও আমার কাছে একজন আদর্শ মানুষ, কিন্তু আমি তো ঢাকায়, ঢাকা থেকে চট্টগ্রামে আসতে 5 ঘন্টার বেশি সময় লাগবে না। অপারেশন আগামীকাল সকাল 10টায়, এখন বাজে মাত্র সন্ধ্যা 7টা। তুমি যদি এখনই রওনা দাও তাহলে সকাল হবার আগেই পৌঁছে যাবে। অবস্থা কি বেশি সিরিয়াস? হ্যাঁ সাজু, মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, তাই এই মুহূর্তে মাথার অপারেশন করতে হবে। মাথার মধ্যে রক্ত জমাট বেঁধেছে, ইনফেকশন হয়েছে, আর সেজন্য রক্তের দরকার। ঠিক আছে, আমি বের হচ্ছি। মেলা মেলা ধন্যবাদ সাজু। বাহ, তুমিও। সবাই আজ তোমার বলা এই কথাটা পরিচিত বানিয়ে ফেলছে, তাই আমিও বললাম, আচ্ছা আমি রাখছি। কল কেটে দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এ জীবন কেন এমন অদ্ভুত? যে মানুষটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষের জীবন বাঁচাতে আমাকে রক্ত দিতে হবে। হায় আল্লাহ, তুমি পৃথিবীতে কত বিচিত্র ঘটনার জন্ম দাও, বোঝা বড় মুশকিল গো আল্লাহ। রাকিব আর সজীব দুজনে চট্টগ্রামে, আমাকে ওরা বেশ কিছুদিন ধরে যেতে বলছে, কিন্তু আমি যাব করে যাওয়া হয়ে ওঠে নাই। তবে এখন যাওয়া হচ্ছে, কিন্তু এছাড়া অবশ্য আগামীকাল সকালে আমি ঠিকই চট্টগ্রামে যেতাম, কারণ আজ দুপুরে রকিবের কাছে পরিচিত একটা নাম্বার দিয়ে কল এসেছে। লোকটা নাকি আমার হারিয়ে যাওয়া বন্ধু শফিকের সন্ধান জানে। শফিক নাকি মারা যায় নাই, তাকে ফেরত পেতে হলে কিছু টাকা দিতে হবে। কক্সবাজারে নাকি সেই অপরিচিত লোকটা থাকে এবং সেখানে দেখা করতে হবে, তাই সজীব ও রকিব দুজনে আমাকে সেখানে যেতে বলেছে। যদিও আমার ধারণা এটা একটা মিথ্যা চক্রের কাজ, তবুও গিয়ে তো দেখি। আমার স্ত্রীর নাম ছিল মারিয়া। মাত্র 7 মাসের পর আমার ডিভোর্স হয়ে যায়। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, তাই মারিয়ার পছন্দের কেউ থাকতে পারে সেটা জানা হয়নি। বাসর ঘরে যখন মারিয়া আমাকে বলেছিল যে তার পছন্দের কেউ আছে, তখন অবাক হয়েছিলাম। নিজেকে তখন বেশি অপরাধী মনে হয়েছিল, কারণ আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম। মা মারা গেছে আমার জন্মের 3 বছর পর, তারপর থেকে দাদা দাদির কাছে বড় হয়েছি। বাবা থাকেন লন্ডনে, বিয়ের আগে থেকে বাবা সেখানেই থাকতেন। ইচ্ছে ছিল আমার বয়স 5-7 বছর হলে তারপর মাকেও আমাকে সেখানে নিয়ে যাবে, কিন্তু মা মারা যাওয়ার পরে সবকিছু পরিবর্তন হয়ে গেল। মৃত্যুর সময় মা দাদা দাদির কাছে বলে গেছেন আমাকে যেন তারা তাদের সঙ্গে রাখে। বাবার দেশে আসেননি, সেখানে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আছে। এখন তারা ভালো 2টি মেয়েও আছে, তাদের সঙ্গে আমার কথা হয় এবং তারা আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। দাদা দাদির পছন্দের মেয়ে বিয়ে করেছিলাম, তাই নিজে কিছু জিজ্ঞেস করিনি। বাবা বাংলাদেশে না এসে ওখান থেকে শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে গেছে। মা বাবার ভালোবাসা না পেলেও টাকা দিয়ে কোনোদিন কোনো সমস্যার মধ্যে পড়িনি। ইউনিক পরিবহনের বাসের মধ্যে করে চট্টগ্রামে রওনা দিলাম। এই বাসটা নন এসির মধ্যে মোটামুটি ভালো সার্ভিস দেয়। বাসে উঠে আগেই সজীবের কাছে কল দিয়ে আমার যাবার কথা জানালাম। কুমিল্লা হোটেল পর্যন্ত আসার মধ্যে মারিয়া মোট 4 বার কল করেছে। যে মানুষটা মাত্র 7 মাসে আমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে, সেই আজকে কত খবর নিচ্ছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া আর কিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমার এই যাবার পেছনে কোনো স্বার্থ আছে? হোটেল থেকে বের হয়ে বাসে বসে টিকটকের মধ্যে গেলাম। মাসখানিক ধরে টিকটকে একটা মেয়েকে খুব ভালো লেগেছে। মেয়েটা কখনো তার সম্পূর্ণ মুখ বের করে ভিডিও বানায় না, হিজাব, মাস্ক বা ওড়না দিয়ে খুব সুন্দর করে মুখ ঢেকে শুধুমাত্র চোখ দুটো বের করে থাকে। তার চোখ দুটো অসম্ভব সুন্দর লাগে। আমি সাজু টিকটকে শুধু ওই একটা মেয়েকে ফলো করে রেখেছি। যখনই সুযোগ হয় তখনই তার ভিডিও দেখি, ভালো লাগে তাই দেখি, তবে কখনো কথা হয়নি। বহুবার কমেন্ট করেছি তার মুখটা দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। তার করা টিকটক ভিডিও লোকেশন দেখলে বোঝা যায় তিনি ঢাকা শহরে থাকেন, কিন্তু কখনো যদি ঠিকানা বের করতে পারি তাহলে অবশ্যই তার সামনে যাবার ইচ্ছে আছে। চট্টগ্রামের জিইসি মোড়ে নামলাম রাত 3টায়। সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি আগ্রাবাদ শিশু হাসপাতালে চলে গেলাম। মারিয়ার সঙ্গে এর আগে এই কথা হয়েছে, সে স্বামীকে রেখে নিচে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি সিএনজি ভাড়া দেওয়ার সময় সে আমার কাছে ঘেসে চুপ করে দাঁড়িয়ে রইল। ভাড়া পরিশোধ করার পরে সে বলল, কোনো অসুবিধা হয়নি তো? তাকিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। হয়তো স্বামী অসুস্থ, তাই টেনশনের চেহারার অবস্থা ভালো নয়। ডিভোর্সের পরে আর কখনো আমাদের দেখা হয়নি। আমার নাম্বার তার কাছে ছিল, তাও আমার জানা ছিল না। বললাম, না কোনো সমস্যা নেই, কিন্তু তুমি একেবারে কাছে এসে দাঁড়ালে চিনতে অসুবিধা হয়নি? না সাজু, তুমি ঠিক আগের মতোই আছো, তাই চিনতে কষ্ট হয়নি। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো না হলেও আমরা কিন্তু একসাথে এক বিছানায় অনেক দিন থেকেছি। প্রতিটি মানুষের শরীরে ঠিক আলাদা একটা ঘ্রাণ থাকে। তোমার শরীরে আজও সেই ঘ্রাণ আছে।
হা হা করে হেসে ফেললাম। হাসলে কেন? তুমি কি গ্রান দিয়ে আমাকে চিনলে? না, এমনিতেই কথা প্রসঙ্গে বললাম। আচ্ছা বাদ দাও, চলো তাড়াতাড়ি ভিতরে ঢুকে কি কি করতে হবে দেখা যাক। আমার শ্বশুর সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন, তুমি একটু বিশ্রাম করে রক্ত দেবে, তারপর সেই রক্ত ফ্রিজে রাখা হবে, আর রক্ত দিয়ে তুমি আবার বিশ্রাম নেবে। প্যাথোলজি ল্যাবের মধ্যে সবকিছুর ব্যবস্থা করা, শুধু আমাকে আগে দুটো পরীক্ষা করলো, তারপর এক নার্স এসে আমাকে ভেতরে নিয়ে রক্ত নিলেন। পূর্ব অভিজ্ঞতা আছে তাই নার্ভাস নই। রক্ত দেওয়ার পর আমি যখন মারিয়ার সামনে আরেকবার এলাম তখন ভোর 5টা। পৃথিবীর বুকে তখন আলো ফুটতে শুরু করছে, কাছে দুয়েলের পাখির শীষ শোনা যাচ্ছে। মারিয়া বলল, তুমি এখন আমার শ্বশুরের সঙ্গে বাসায় গিয়ে ঘুমাও, ঠিক আছে? আরে না না, আমার বন্ধুদের বাসা আছে এখানে, তাই তাদের বলে রেখেছি, ওরা এসে আমাকে নিয়ে যাবে, বা আমি যেতে পারবো। তোমরা বরং তোমার স্বামীর অপারেশনের প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু তুমি তো আমার অতিথি, তাই না? তাতে কি হয়েছে? অপারেশনের সময় আবার আসবো। এখন আপাতত ওদের কাছে যাই, জোর করব না। তোমার মতো মানুষকে জোর করার ইচ্ছে নেই। একটা কথা বলবো? বলো। কিছু মনে করবে না তো? না, বলো। তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছিল সে কথা কাউকে বলবে না। কাকে বলবো? কে জিজ্ঞেস করবে? এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তাই যে কেউ জিজ্ঞেস করতে পারে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা, কাউকে বলবো না। যদিও কারোর সঙ্গে তেমন কথা হবার সম্ভাবনা নেই, তবুও যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? আমি তাদের বলেছি তুমি আমার মামাতো ভাইয়ের বন্ধু। আমি আমার মামাতো ভাইকে বলার পরে তিনি তার বন্ধুকে পাঠিয়েছেন, সেই বলবে। ঠিক আছে? কিছু মনে করনি তো? আরে না না, মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। আচ্ছা, তোমার স্বামী তো আমাকে চেনে, তাই সে দেখলে তো চিনতে পারবে। ওকে নিয়ে সমস্যা নেই, কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ির জন্য সমস্যা, কারণ তারা তাদের ছেলের জন্য একটা বিবাহিত মেয়ে কখনোই আশা করে নাই। কিন্তু রাহাতের জন্য তারা সামনাসামনি কিছু বলবে না, কিন্তু উঠতে বসতে যা বলে সেগুলো শোনার মতো নয়। বুঝতে পারছি। রাহাতের সঙ্গে মাঝে মাঝে এসব নিয়ে ঝগড়া উঠে, জানো, তখন খুব কষ্ট হয়, কিন্তু পৃথিবীতে আর কাউকে কিছু বলতে পারি না। তোমার পরিবার সবকিছু মেনে নিয়েছে? এখনো মানেনি, তারা এখনো তোমাকে তাদের জামাই হিসাবে মানে। আমার স্বামীকে নাকি কোনোদিন তারা মানবে না, এমনকি এত বড় অ্যাক্সিডেন্টের পরও কেউ আসবে না। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে গেলাম, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আর আমি 10টার দিকে আরেকবার এসে দেখা করে যাব, অপারেশন কি হয়। ঠিক আছে? সজীব আর রকি বড়পুল এলাকার কাছেই এল ব্লক আবাসিক এলাকায় থাকে। আমি একটা সিএনজি নিয়ে সরাসরি ওদের বাসার সামনে এসে নামলাম। সিলভার বেল গার্লস স্কুলের পাশে মসজিদুল সালাম জামে মসজিদ, তার কাছে ওরা বাসা নিয়েছে। বাসায় পৌঁছে প্রথমে ফ্রেশ হলাম। রকি ঘুমিয়ে আছে আর সজীব জাগ্রত। ফ্রেশ হয়ে বিছানায় বসে সজীব বলল, হঠাৎ করে সাজু সাহেব চট্টগ্রামে? এমনিতেই চলে আসলাম, সারপ্রাইজ। তাছাড়া শফিকের ব্যাপারে সহজে হজম হচ্ছে না, তাই মনে করলাম যে একবারে গিয়ে দেখে আসি সেই লোকটা কি বলতে চায়। কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয় অন্য কোনো কারণ আছে, জলদি বল। আর কিছু কারণ নেই ভাই, তোর জন্য একটা গরম খবর আছে। আগে থেকে গরম নাকি আগুন জ্বালিয়ে গরম করা হয়েছে? কি দিবি তাই বল, খবরের উপর নির্ভর করছে। তুই বলেছিলি এরপর আমার ছুটি হলে আমরা 3 জনে নেপালে বেড়াতে যাব। আচ্ছা ডান। তোর লামিয়ার খোঁজ বের করেছি। টিকটকে সেই মেয়েটার নাম লামিয়া মুনতাহা। মানে কি সত্যি বলছিস তুই? হ্যাঁ, সে গতকাল রাতে কক্সবাজারে গিয়েছে। খুব টেকনিক করে তার সঙ্গে ইনবক্সে কথা হয়েছে। সপ্তাহ খানিকের মতো সে কক্সবাজারে থাকবে, তারপর আবার ঢাকায় ফিরবে। কিন্তু কক্সবাজারে গেল, নতুন টিকটক ভিডিও দেখলাম না কেন? এই রাত্রে তো গেল, এখনো হয়তো করতে পারে নাই, তাই নতুন ভিডিও নেই। তাহলে আমি আজকেই কক্সবাজার যাব। এক কাজে 2 কাজ হবে, কিন্তু আমাদের তো অফিস আছে। তোরা ছুটি নে, 2 দিন পরে আয়, অথবা যদি নাও যাস তাহলে সমস্যা নেই। আমি শফিকের ব্যাপারে আর লামিয়ার খোঁজ দুটোই করব। কিন্তু এটা যদি কারো বিছানো জাল হয়, তোর তো শত্রুদের অভাব নেই সাজু। আল্লাহ সেরে কিচ্ছু হবে না। আচ্ছা, এখন একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, শুয়ে পড়। মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। সজীব রকিব 2জনে অফিসে চলে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি মারিয়া কল দিয়েছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে বললাম হ্যালো। মারিয়া কান্না করে দিল, তারপর নিজেকে ঠিক করে বলল, সাজু তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? অপারেশন কি হয়ে গেছে নাকি? তোমার স্বামী ভালো আছে? অপারেশন হয়নি সাজু, যে ডাক্তার অপারেশন করবে বলে ঠিক ছিল তিনি একটু আগে এখানে খুন হয়েছেন। মানে? বাসা থেকে এসে তিনি হাসপাতালে নিজের রুমে ঢুকছেন, তারপর অনেকক্ষণ ধরে বের হচ্ছে না, তাই একজন ভিতরে ঢুকে দেখে তিনি ফ্লোরে মৃত পড়ে আছেন। হাসপাতালের মধ্যে নিজের কেবিনে খুন? হ্যাঁ সাজু, তুমি একটু তাড়াতাড়ি আসো। ওরা বলে এখন নাকি অন্য কোনো ডাক্তারের অপারেশন করতে পারবে না। আমার স্বামীর কি হবে? তুমি শান্ত হও, আমি আসছি। আচ্ছা।
বিদ্যুৎ গতিতে বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে সরাসরি মারিয়ার কাছে গেলাম। মারিয়া তখন কান্না করতে করতে ক্লান্ত, তার সঙ্গে তার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি মারিয়াকে সঙ্গে নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি অলরেডি মৃত ডাক্তারের কাছ থেকে এসেছেন, পুলিশও এসেছে সেখানে। আমি পথ ঘুরে কিছুক্ষণ পুলিশের সঙ্গে গিয়ে সেই রুমে খুন হয়েছে সেখানে চোখ বুলিয়ে নিলাম। লাশটা মনোযোগ দিয়ে দেখে আগে গেলাম কথা বলতে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বললাম, স্যার ক্ষমা করবেন প্লিজ, আসলে এই মুহূর্তে আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এটা যেহেতু হাসপাতালে তাই রুগীদের কাজটা অন্তত বন্ধ করবেন না। জি, আমি পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি, আশা করি ঠিকই হবে। আমার একটা রুগী আছে, এখনই অপারেশন হবার কথা। যিনি খুন হয়েছেন তার অপারেশন করার কথা ছিল, কিন্তু হ্যাঁ বিষয়টা আমার কানে এসেছে, কিন্তু আমার হাসপাতালে ওই ক্রিটিক্যাল অপারেশন করার জন্য 3 জন অভিজ্ঞ ডাক্তার আছে। তাদের মধ্যে একজন দেশের বাহিরে আছে, আরেকজন ছুটিতে কক্সবাজার গেছে, আর তৃতীয় জন তো একটু আগেই খুন হয়েছে। তাহলে কক্সবাজারে যিনি আছে তাকে একটু আনান না, না হলে অন্য কোনো হসপিটাল হতে ডাক্তার আনার ব্যবস্থা করেন প্লিজ। কক্সবাজার যে গিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দেখি কি করা যায়। পরিচালকের রুম থেকে বের হয়ে সজীবের সঙ্গে কথা বললাম, তারপর আমার মৃত ডাক্তারের লাশ দেখতে গেলাম। ধারালো ছুরি দিয়ে সরাসরি গলা কেটে দিয়েছে, তবে যতটুকু দরকার ঠিক ততটুকু। একটু পরে মারিয়া দৌড়ে এসে বলল পরিচালক নাকি আমাকে ডাকছে। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি বলল আমাদের আরেকটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কক্সবাজারে যে বেড়াতে গেছে তাকেও সকালবেলা হোটেল রুমের মধ্যে খুন করা হয়েছে। আমি সচরাচর অবাক হই না, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি অবাক হলাম, এটা কি সম্ভব? এমন সময় মারিয়ার শ্বশুর দৌড়ে এসে বলল, বৌমা রাহাত কেমন যেন করছে, ডাক্তার কোথায়? তুমি তাড়াতাড়ি চলো, তোমার শাশুড়ি চিৎকার করে কান্না শুরু করছে। মনে মনে ভাবলাম, মারিয়ার স্বামী যদি মারা যায় তাহলে মারিয়ার কি হবে? আমিও মারিয়ার সঙ্গে সঙ্গে রাহাত সাহেবের কাছে দেখা করতে গেলাম। যেহেতু আমি ডাক্তার নই তাই কিন্তু বুঝতেও পারছি না, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তিনি উপস্থিত হয়েছেন দেখে ভালো লাগলো। এখানে বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে করছে না। মূলত হাসপাতালে আমার তেমন ভালো লাগে না, কারণ চারিদিকে প্রচুর অসুস্থ মানুষ দেখে খুব কষ্ট লাগে, তাই হাসপাতালে আসতে ইচ্ছেই করে না। কিন্তু এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন হয় হাসপাতালকে ত্যাগ করতে পারি না। কেবিন থেকে বেরিয়ে বেডের দিকে এসে অনেক মানুষ দেখে অবাক হলাম। যদিও নাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, কিন্তু এখানে সকল প্রকার মানুষের চিকিৎসা হয়। আপাতত খুনের স্থান ভালো করে দেখার জন্য আমি উকিঝুঁকি দিচ্ছি। কেবিনের সামনে কোনো সিসিটিভি ফুটেজ নেই, তবে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতো যিনি, সেই লোকটা কিছু দেখছে কিনা জিজ্ঞেস করতে হবে। কিন্তু এখানে কাকে কি জিজ্ঞেস করব? একটু পরে দেখি পুলিশের লোকজন এক জায়গায় জড়ো হয়ে আছে। আমিও তাদের কাছাকাছি গেলাম, আলোচনা শোনার জন্য কান খাড়া করলাম। আমি আগ বাড়িয়ে বললাম, স্যার আমি কি কিছু প্রশ্ন করতে পারি? একজন পুলিশ, যাকে দেখে ওসি মনে হচ্ছে, তিনি বললেন, আপনি কে? জি, আমার নাম সাজু, আমি এখানে একজন রোগীর সঙ্গে এসেছি। কি বলতে চান বলেন? আমি যার সঙ্গে এসেছি আজ তার অপারেশন হবার কথা, এবং যিনি খুন হয়েছেন সেই ডাক্তারই অপারেশন করার কথা ছিল। মানে এটা তো জানতাম না স্যার। আমার মনে হচ্ছে সেই অপারেশনের সঙ্গে এই মৃত্যুর কোনো হাত আছে। সবাই গুনগুন শব্দ করে কৌতূহল নিয়ে তাকিয়ে রইল আমার দিকে। আর সেই ওসি সাহেব বলল, কি বলছেন? কেন মনে হচ্ছে এমনটা? আমি ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে উক্ত অপারেশন করার জন্য এই হাসপাতালে 3 জন ডাক্তার আছে। তাদের মধ্যে কিন্তু 2 জন একই সঙ্গে খুন করা হয়েছে, একজন এখানে আরেকজন কক্সবাজারে। হ্যাঁ বুঝতে পারছি। মিস্টার সাজু কক্সবাজারে যিনি ছিলেন তিনি মারা যান নাই। সকালবেলা যখন খবর এসেছিল তখন সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু তিনি বেঁচে আছেন। তাকে এখন অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেলে আনা হচ্ছে। আমি অবাক হলাম, একটু আগে মৃত্যুর খবর শুনলাম, কিন্তু এখন সেটা মিথ্যা। বললাম, তবুও স্যার যেহেতু আক্রমণ করা হলো সেহেতু কানেকশন আছে মনে হচ্ছে। আমরা অবশ্যই ব্যাপারটা পর্যবেক্ষণ করব। আর আপনার রুগী এখন কোথায়? তার অপারেশনের কি কোনো ব্যবস্থা করা হয়েছে? আপাতত নয়, কিন্তু কর্তৃপক্ষ বলেছেন তারা খুব শীঘ্রই অন্য হাসপাতাল থেকে ডাক্তার আনবে। আপনার সেই রুগী কি করে, মানে পেশা? খুব সম্ভবত চাকরি। ওসি সাহেব ব্রুকুসকে বলেন, খুব সম্ভবত? জি আসলে স্যার আমি তাকে রক্ত দেবার জন্য এখানে এসেছি, তাই বিস্তারিত জানা নেই। তার পরিবারের কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে হবে, চলুন আমাদের সঙ্গে। সবাইকে নিয়ে রাহাত সাহেবের কেবিনের সামনে এলাম। মারিয়া প্রথমে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ওর শ্বশুর বলল, কি ব্যাপার স্যার? যার অপারেশন করা হবে তিনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা আপনার ছেলে এখন কি অবস্থা, মানে অপারেশন হবে? এইমাত্র একজন নার্স এসে বলে গেল বাইরে থেকে ডাক্তার আসবে আধা ঘন্টার মধ্যে, তারপর নাকি অপারেশন আরম্ভ হবে। দোয়া করবেন প্লিজ আমার সন্তান যেন বেঁচে যায়। জি আমরা সবাই দোয়া করি আপনার সন্তান খুব শীঘ্রই সুস্থতা লাভ করুক। আসলে স্যার ওর অপারেশনের জন্য কতটা খারাপ পরিস্থিতি হচ্ছে, প্রথমে রক্ত পাওয়া যাচ্ছে না, তারপর 3 ব্যাগ রক্ত দেওয়ার পরও গতকাল ডাক্তার বলেন অপারেশন করার সময় আরো 1 ব্যাগ রক্ত লাগবে। চট্টগ্রাম থেকে মোটামুটি আগেই 3 ব্যাগ জোগাড় হলো, কিন্তু আজকের জন্য পাওয়া যাচ্ছিল না। তারপর বৌমা গতকাল রাতে নাকি আমাকে
আমাকে দেখিয়ে বললো আর কি, ঢাকা থেকে ব্যবস্থা করে আনলো। কিন্তু কপাল খারাপ, সকালবেলা ডাক্তার সাহেব খুন হয়ে গেল। আপনারা বেশি টেনশন করবেন না। আচ্ছা, আমি আপনার ছেলের বিষয়ে কিছু জানতে চাই। জি স্যার বলেন, আপনার ছেলে কি করে, মানে পেশা? আমার ছেলে রাহাত চট্টগ্রামের ইপিজেটের মধ্যে একটা গার্মেন্টসে চাকরি করে। ফ্যাক্টরির নাম কি? এইচআরবি অ্যাপারেলস লিমিটেড। রাহাত সেখানে কোয়ালিটি ম্যানেজার হিসেবে চাকরি করত। আপনার সন্তানের সঙ্গে কি অফিসের কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়েছে, মানে তেমন কি কিছু আপনারা জানেন? না স্যার, জানি না। রাহাতের বিষয়ে তেমন কিছু বলে নাই আমাদের। দেখুন, আমাদের বা আপনার এই রক্তদাতার সাজু সাহেবের ধারণা হচ্ছে নিশ্চয়ই আপনার সন্তানের সঙ্গে এই খুনের সম্পর্ক আছে। মানে কি স্যার? আমার সন্তানের সঙ্গে ডাক্তারের মৃত্যুর সম্পর্ক কি স্যার? আমি জানি রাহাত খুব সাধারণ ছেলে, সকাল থেকে অফিস করে আর রাতে বাসায় ফেরে। দেখুন, এটা আমাদের ধারণা কেবল, কিন্তু এমন হতে পারে যে খুনি আপনার সন্তানের অপারেশন চায় না, তাই সে অপারেশন করতে পারা দুজন ডাক্তারকে খুন করতে চেয়েছে। কিন্তু ভাগ্যক্রমে কক্সবাজারের ডাক্তার এখনো বেঁচে আছে, কিন্তু এখানে ডাক্তার মারা গেছে। হায় আল্লাহ, আমার সন্তানের এমন শত্রু কেন আসবে? কি ক্ষতি করেছে আমার ছেলে? আচ্ছা, আপনার সন্তান কিভাবে অ্যাক্সিডেন্ট করে সেটা কি জানেন? বৌমার রাহাত গত শুক্রবার বাইরে থেকে রিক্সা করে বাসায় ফিরছিল। হঠাৎ করে পিছন থেকে আসা একটা পিকআপ ওদের রিক্সা ধাক্কা মারে। ওসি সাহেব এবার মারিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার সঙ্গে তখন কি হয়েছিল? আর কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? মারিয়া বলল, আমরা দুজনে ফ্রিপোর্ট মোড়ে বে শপিং সেন্টার থেকে কিছু কেনাকাটা করে বন্দর টিলা দিয়ে যাচ্ছিলাম। বন্দর টিলার একটু আগে বড় মসজিদের সামনে যেতেই হঠাৎ করে একটি পিকআপ আমাদের পেছনে ধাক্কা মারে। বুঝলাম। তারপর? এখন তো ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে, তাই রাস্তার খুব খারাপ অবস্থা। রিক্সার ধাক্কার জন্য আমি আগে থেকে দু হাতে রিক্সার রড সিট ধরে বসেছিলাম। আমার স্বামীর হাতে শপিং করার ব্যাগগুলো ছিল, তাই ও তখন ধাক্কা সামলাতে পারে নাই। পিছনের ধাক্কায় একদম ছিটকে গিয়ে রাস্তায় পড়লো, আর আমি রিক্সার সঙ্গে রাস্তায় উল্টে পড়ে গেলাম। বুঝতে পারছি, মিস্টার সাজু সাহেবের ধারণা মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, কারণ এটা হতে পারে কোনো পরিকল্পনা করে ধাক্কা। খুনি তখনই হয়তো আপনার স্বামীকে বা আপনাদের দুজনকে খুন করতে চেয়েছে, কিন্তু আপনি বা আপনার স্বামী দুজনে বেঁচে গেছেন, তাই এখন হয়তো আপনার স্বামীর অপারেশন বন্ধ করার চেষ্টা চলছে। কিন্তু স্যার, তাহলে আমি কেন বাদ যাব? কই, আমার উপর তো আক্রমণ হচ্ছে না। দেখুন, এখনো কিছু পরিষ্কার করে বলা সম্ভব হচ্ছে না। আমরা আপাতত আপনার স্বামী সেই অফিসে চাকরি করতেন সেখানে যাব, তারপর সেখানে গিয়ে কিছু অনুসন্ধানের চেষ্টা করব। এমন সময় পুলিশের মধ্যে একটা পুলিশ বলে উঠলো, স্যার, আমি সাজু সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবা? এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি সাজু ভাই নামে পরিচিত? মানে বিভিন্ন খুনের রহস্য বের করার কারণে আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমি সাজু ভাই নামে বেশ পরিচিত। রহস্য নিয়ে দৌড়াদৌড়ি করতে আমার মেলা মেলা ভালো লাগে। দেখছেন স্যার, আমার ধারণা একদম সঠিক। আমি তখন থেকেই ভাবছি যে সাজু নামটা খুবই চেনা চেনা লাগছে। ওসি সাহেব বলল, মিস্টার সাজু ওরফে সাজু ভাই, আপনি তাহলে গোয়েন্দা? সেজন্যই খুন হবার সঙ্গে সঙ্গে রুগী দেখে রহস্যের পিছনে ছুটতে আরম্ভ করছেন, তাই না? অনেকটা সেরকমই স্যার। তাহলে আমিও সাজু ভাই বলে ডাকবো। আচ্ছা, আপনার সন্দেহ কিন্তু মোটামুটি কাজ দিচ্ছে। তবে এখন আপনি কি আমাদের সঙ্গে অফিসে যাবেন? না স্যার, আমি এখন বাসায় যাব, তারপর সম্পূর্ণ ঘটনা আমার নোটবুকে লিখবো। কেন কেন? স্যার, আমার একটু সমস্যা আছে। আমি ইদানিং চলমান ঘটনা বড্ড ভুলে যাচ্ছি। এখনকার ঘটনা দেখা গেল কালকে আর পরশু অনেক কিছুই আমি মনে করতে পারবো না। তখন আবার নোটবুক পড়ে নেব শুরু থেকে, আর সবকিছু জেনে কাজ করব। আপনার তো যথেষ্ট বুদ্ধি, সামান্য একটু রাখতে হয় স্যার। পুলিশের টিমের 6-7 জন হাসপাতালে রইল, আর বাকি সবাই ওসি সাহেবের সঙ্গে বের হয়ে গেল। ওসি সাহেব তার নিজের নাম্বার আমাকে দিয়ে গেল, আর আমিও তার নাম্বার রাখলাম। রাহাত সাহেবকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়ে গেছে। একটু পরে অপারেশন শুরু হবে। পুলিশ এখন অপারেশন থিয়েটারের চারিদিকে গভীর মনোযোগ দিয়ে পাহারা দিচ্ছে। ওসি সাহেব হুকুম করে গেছেন, নতুন করে যেন কোনোভাবে খুনি আক্রমণ করতে না পারে। অপারেশন শুরু হবার সঙ্গে সঙ্গে আমি মারিয়ার কাছে বিদায় নিয়ে বের হলাম, কারণ আজকের এই সম্পূর্ণ ঘটনা তাড়াতাড়ি লিপিবদ্ধ না করলে রহস্যের উন্মোচন করতে কষ্ট হবে। অনেক কিছুই আছে যেগুলো আমি সন্দেহ করে রাখি, কিন্তু সেই কথা কাউকে বলি না, তাই সেগুলো ভুলে গেলে তো বিপদের শেষ নেই। কি আর করা। এতক্ষণ ধরে সাজু ভাইয়ের লেখা নোটবুক খুব মনোযোগ দিয়ে পড়ছিল সাজু ভাইয়ের বন্ধু রকি। সবটুকু পড়ে সে মন খারাপ করে বসে রইল। বাথরুম থেকে গোসল করে বের হয়ে সাজু ভাই দেখলো যে রকি মুখ গম্ভীর করে বিছানায় বসে আছে। সাজু ভাই তখন আশ্চর্য হয়ে রকির কাছে প্রশ্ন করলো, মুখ এমন কেন তোর? তুই তোর প্রাক্তন স্ত্রীর স্বামীকে রক্ত দেবার জন্য চট্টগ্রামে আসছো? আগে বলিসনি কেন? তার মানে তুই আমার নোটবুক পড়ছিস? কেন, নিষেধ আছে নাকি? না না, নিষেধ করবো কেন, কিন্তু তোদের বলি নাই কারণ নিজের কাছে খারাপ লাগবে। তো তুই এতটা মহান কেন সাজু, যার সঙ্গে তোর ডিভোর্স হয়ে গেছে তার বর্তমান স্বামীর জন্য রক্ত দেবার জন্য নাচতে নাচতে আসছস? এখন বাদ দে রকি। আচ্ছা, সজীব আগে অফিস থেকে আসুক, আর তারপর তোর ব্যবস্থা হবে। ঠিক আছে, তাই হবে। এখন কি করবি? রাহাত সাহেবকে খুনের চেষ্টা আর ডাক্তারের খুনের রহস্য যেহেতু আমার মাথার মধ্যে, তাই সেটা তো বের করতেই হবে। হ্যাঁ, সন্দেহের তালিকায় কি আছে সেটা পরে বলবো, কিন্তু সজীব আসার সঙ্গে সঙ্গে তুই আর আমি কক্সবাজার যাব। কেন কেন?
ও আচ্ছা, লামিয়ার খোঁজে? তুই তো আগে রহস্যের গন্ধ পেলে পৃথিবীর সবকিছু ভুলে যেতি, কারণ রহস্যই প্রধান লক্ষ্য। কিন্তু এখন রহস্য বাদ দিয়ে হঠাৎ লামিয়ার পেছনে যাবে কেন বন্ধু? কুসকুস হতা হে। দরজার সামনে দাঁড়িয়ে সজীব শুনে বলল, রকি রে, তোর বন্ধু তো লামিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আহারে আহা, সাজু ভাই এখন কারো প্রেমে পড়ে গেল রে। রকি বলল, এই তো সজীব এসে গেছে, বাহ অসাধারণ। সাজু ভাই বললেন, তোরা প্লিজ বন্ধ করতো, আমি কক্সবাজারে ডাক্তারের খুনের রহস্য বের করার জন্য যাচ্ছি। মানে? সাজু ভাই বলল, দুজনেই শুন। আজকে যে ডাক্তার খুন হয়েছে তার একজন পার্সোনাল সেক্রেটারি ছিল। তিনি সবসময় ডাক্তারের কক্ষে আর দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে তিনি কক্সবাজারে চলে গেছেন। আজকে সকালে তাকে হাসপাতালে দেখা যায় নাই। বলিস কি? কিন্তু কেন? আমি ওই সেক্রেটারির সন্ধান করেছিলাম, কিন্তু পাচ্ছি না। পরে ওখানে একজন সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলাম, তিনি কিছু জানেন না। পরে তাকে দিয়ে ওই সেক্রেটারির কাছে কল দিয়ে কথা বললাম, আর তখনই জানতে পারি যে সে কক্সবাজার চলে গেছে। আগে থেকে তার কোনো পরিকল্পনা ছিল না, কারণ হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে ছুটি নেন নাই। তাহলে কি কক্সবাজার হোটেলে আহত হওয়া ডাক্তারের উপর সেই সেক্রেটারি হামলা করেছে? সেটা জানার জন্য কক্সবাজার যেতে হবে। আলোচনা বন্ধ হয়ে গেল। রকি ও সাজু দুজনে তৈরি হয়ে নিল। সজীব যেতে চাইলো, কিন্তু সাজু বলল, তিনজন একসঙ্গে গেলে কাজ হবে না সজীব, কারণ তিনজনে যদি বিপদে পড়ি তাহলে রক্ষা করবে কে? টাঙ্গাইলের সেই রুহির বান্ধবীদের কথা মনে আছে? সজীব বলল, হ্যাঁ আছে। তখন যদি তুই না যেতিস তাহলে কিন্তু রহস্যের উন্মোচন করতে কষ্ট হতো। সাজু ভাইয়ের মোবাইল বেজে উঠলো। বের করে দেখলো মারিয়া কল করেছে। হাসপাতাল থেকে এসে তার সঙ্গে কথা বলতে মনে ছিল না। আসলে নোটবুক লিখতে গিয়ে সবকিছু ভুলে গেছে। অপারেশন কেমন হয়েছে সেটাই জানালো সে। হ্যালো মারিয়া। মারিয়া কিছু না বলে শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো, এবং তার পাশে অন্য কারো কান্নার শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। সাজু ভাই বলল, মারিয়া, রাহাত সাহেব ঠিক আছে তো? ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটার বাকি অংশ ইনশাল্লাহ খুব দ্রুতই শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।